নামে নতুন হতে যাওয়া পেনশন স্কিম প্রত্যাহার করা না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। বলেন, প্রত্যয় নামে নতুন স্কিম চালু করলে বৈষম্য সৃষ্টি হবে। স্কিমটি চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবেন বলে দাবি নেতাদের। এটি বাতিলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে সারা দেশে, তবে পরীক্ষা কর্মসূচির বাইরে থাকবে। শিক্ষকদের এই কর্মবিরতির ঘোষণা প্রসঙ্গে আলাপে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। প্রত্যয় নামে নতুন হতে যাওয়া যে পেনশন স্কিম, সেটি প্রত্যাহার কেন চাচ্ছেন আপনারা, একটু যদি পরিষ্কার করে বলেন, আর কেন এই বিষয়টি এত বড় হলো যে আপনাদেরকে কর্মবিরতিতে যেতে হচ্ছে? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে প্রত্যয় নামের এই স্কিমটি, সর্বজনীন এই স্কিমটি হঠাৎ করে এবছরের ১৩ই মার্চ আসলে নিয়ে আসা হয় এবং আমরা সেখানে দেখতে পাই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এই আইনটি প্রযোজ্য করা হচ্ছে, বিজ্ঞাপন এসেছে। কিন্তু আমরা এটির চুলচেরা বিশ্লেষণ করে ৫ সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ এবং যারা ব্যাংকিং প্রফেশনে আছেন তাদের দিয়ে আমরা একটি ইভ্যালুয়েশন রিপোর্টও করিয়েছি এবং করে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি এটি অর্থনৈতিকভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বৈষম্যমূলক, এটি মানসিকভাবে আমাদের জন্য নিপীড়নমূলক এবং সামাজিকভাবে এটি অবনমনের একটি জায়গা, অর্থাৎ ডিগ্রেডেশনের জায়গায় এখানে চলে যাওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন, কিভাবে এটাকে আমরা বলছি বৈষম্যমূলক? বৈষম্যমূলক বলছি এই কারণে যে আমাদের যে বিদ্যমান পেনশন অবস্থা আছে সেই পেনশন স্কিম নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো অসন্তোষ বা কোনো ধরনের অভিযোগ ছিল না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং এই পেনশন যা এখন আমরা পাচ্ছি, অবসরকালীন সময় আমরা যেটুকু অর্থকড়ি পাচ্ছি, আমরা তো খুব বেশি অর্থকড়ি পাই না শিক্ষক হিসেবে, কিন্তু যেটুকু পাচ্ছি সেটুকু দিয়ে অবসরকালীন সময়ে আমরা দেখা যায় কেউ হয়তো বাড়ি করছেন, কেউ হয়তো জমি কিনছেন, কেউ হয়তো গাড়িও কিনছেন, অনেক শিক্ষকের তো গাড়িও থাকে না, এবং কেউ কেউ ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার একটি ব্যবস্থা করছেন, অর্থাৎ এক ধরনের একটা সুরক্ষা বলয় আছে। এটি গেল একটি বিষয়। কিন্তু দেখা যাচ্ছে এই ১ জুলাই থেকে যারা যোগদান করবেন তারা এই সকল সুযোগ সুবিধা পাবেন না। অর্থনৈতিকভাবে পেনশন, গ্র্যাচুইটি, বোনাস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো আমরা পাই সেগুলো কোনোটাই থাকবে না। এবং সবচাইতে বলছি বৈষম্যমূলক কেন, দেখুন ৩০শে জুন একজন নতুন ছাত্র প্রভাষক হিসেবে জয়েন করলেন, তিনি বর্তমান বিদ্যমান অবস্থায় পেনশন পাবেন, অর্থাৎ আমি একজন সিনিয়র প্রফেসর যেভাবে পেনশন পাচ্ছি ঠিক একইভাবে সেই প্রভাষক পাবেন। কিন্তু ১ জুলাই বা ২রা জুলাই এই ২০২৪ সালে মনে করেন আমারই সমাজবিজ্ঞান বিভাগে যে নবীন প্রভাষক যোগদান করছেন তিনি কিন্তু প্রত্যয় স্কিমের আন্ডারে একেবারে ভিন্নতর একটা পেনশনের ব্যবস্থার আওতাধীন হচ্ছেন। তো এই যে চরম বৈষম্যমূলক মানবাধিকার লঙ্ঘন, একই রাষ্ট্র, একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগের একই পদে যোগদান করছেন, কিন্তু ১ জুলাইয়ের পর ঘটনাটি ঘটে যাচ্ছে অন্যরকম, আর ১ জুলাইয়ের আগে যারা ঘটছেন তাদের পেনশন, তাদের বেতন ভাতা, তাদের সমস্ত কিছু অন্যরকম। নাম্বার 1, অনেকে প্রশ্ন করছেন তাহলে তো এটি আগামী দিনের নতুন প্রজন্মের জন্য। অবশ্যই এটি নতুন প্রজন্মের জন্য, শুধু তাই নয়, আমি সেই প্রসঙ্গে আবার আসবো যদি সময় দেন। বর্তমানেও যারা যিনি অ্যাসোসিয়েট প্রফেসর আছেন তিনি যদি ৩০শে জুন প্রফেসর হন আর যিনি ১ জুলাই বা ১ অক্টোবর ২০২৪ প্রফেসর হবেন, প্রফেসর হচ্ছে, সর্বোচ্চ গ্রেডে যাচ্ছে, তারও বেতন ভাতা পেনশন স্কিম কিন্তু একই হচ্ছে না। এটি একটি অদ্ভুত ভাবে বৈপরীত্যমূলক
এবং একেবারে মানবাধিকার লঙ্ঘন, সংবিধান বিরোধী। ম্যাম, একটা বিষয়, পেনশন কর্তৃপক্ষ গণমাধ্যমকে যেটি বলেছে যে প্রত্যয় বাধ্যতামূলক করার জন্য স্বশাসিত বা সমজাতীয় সংস্থার বর্তমান কর্মীরা যে সিপিএফ সুবিধা পাচ্ছেন আইন সংশোধন করে তা বাতিল করতে হবে এবং সেই কাজে নাকি হাতও দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। তাহলে কি এই বৈষম্যের প্রশ্ন তোলার জায়গাটির একটা সমাধানের পথ খোলা হলো না কিছুটা? না, এটি তো আরো চরম হঠকারিতামূলক এবং বৈষম্যমূলক। কি কারণে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সবচাইতে মেধাবী, আপনি যদি রেজাল্টের ক্ষেত্রে ধরেন, সবচাইতে মেধাবী, সবচাইতে প্রাজ্ঞবান এবং সবচাইতে বিশ্বের ওয়ার্ল্ড র্যাঙ্কিং, গ্লোবাল র্যাঙ্কিং যাই বলেন, সেই শিক্ষকেরাই, সেই ছাত্র এবং ছাত্রীরাই, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। আমরা কিন্তু অন্য কোনো প্রফেশনে কখনোই যাবার চেষ্টা করি না। এ দেশ, এই মাটি এবং এই বিশ্ববিদ্যালয়কে জ্ঞান দান, পাঠদান, নলেজ ক্রিয়েশনের জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ে আছি। তাহলে আপনি দেখুন, আপনি যে কথাটি বললেন এটি তো আরো চরম বৈষম্যমূলক। আমাদের যে বিদ্যমান আছে খুবই কম, আমরা অন্য কোনো প্রফেশনের সাথে এ যাবৎ আমরা কম্পারিজনেও যাই না, তাহলে হয়তো আরো ক্রিটিক্যাল হবে, সেটা তো যায়নি। আমরা বিদ্যমান আমার যা সুবিধা আপনি সেটাও কেটে দিবেন, তাহলে তো আরো ক্লিয়ার হচ্ছে বিদ্যমান সুবিধা কেটে দিয়ে আরো নিম্নতর, আরো ডিগ্রেডেশন, আরো অবনমন করবেন। কোন অধিকার আপনাকে কে দিয়েছে? কার সাথে কথা বলে আপনি এটি করলেন? কত বড় শুভঙ্করের ফাঁকি! প্রত্যয় পেনশন স্কিমে সরকারি কর্মকর্তারা বা যাদের জন্য প্রযোজ্য হবে তাদের অবসরকালীন বয়স হবে 60 বছর, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমাদের অবসরকালীন বয়স হচ্ছে 65 বছর। তাহলে যে মুহূর্তে আমরা পেনশন প্রত্যয় স্কিমের অধীনে এসে যাচ্ছি, তাহলে আমরা কি 60 বছরেও কি আপনি আমাকে যেতে বাধ্য করবেন? এটাকে কি সমতা বলে? যে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সকল সুবিধা কেটে আপনি বলবেন এটাকে গ্রহণ করো, এবং এটার নাম কি সমতা হতে পারে? আর যেটি আমরা বারবার বলছি, তাহলে যে কথাটি শুরুতে বলছিলাম, আমাদের যে নবীন শিক্ষক, যে মেধাবী শিক্ষকরা যখন জানবে যে আপনার যা সুযোগ সুবিধা আছে সব আপনি কেটে ফেলছেন, তাহলে কেন মেধাবীরা এই প্রফেশনে, এই পেশাতে কেন এই বৈষম্যের প্রসঙ্গটি আপনি মেধাবীরা? বলছিলেন, আপনাদের এই আন্দোলন শিক্ষা কার্যক্রমের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলবে কি মনে করছেন? আর একটু জানতে চাই যে এই 25, 26, 27 তারিখের পর যদি পরিস্থিতির পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কিছু ভেবে রেখেছেন কিনা? জি, যদি 25, 26, 27-এর মধ্যে কোনো পরিবর্তন না হয়, 30শে জুন আমরা পূর্ণ দিবস কর্মবিরতি করব, তবে তখনও পরীক্ষা আওতামুক্ত থাকবে। কিন্তু 1 জুলাই থেকে সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আমরা চলতে দিব না। অর্থাৎ কোনো ক্লাস হবে না, কোনো পরীক্ষা হবে না, কোনো গবেষণাধর্মী ক্রিয়াকাণ্ড বন্ধ হয়ে যাবে, সেন্ট্রাল লাইব্রেরি বন্ধ হয়ে যাবে, দিন মহোদয়গণ নতুন কোনো পরীক্ষার কর্মসূচি ঘোষণা করতে পারবেন না, এবং সান্ধ্যকালীন অনলাইন কোর্স, যা কিছু ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা বন্ধ করে দিবার আহ্বান জানিয়েছি। কারণ এটি শিক্ষার কথা আমরা বলছি। বঙ্গবন্ধু শিক্ষা ক্ষেত্রকে সবচাইতে গুরুত্ব দিয়েছেন, মেধাবীদের তিনি সম্মান করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্ত শাসন দিয়েছেন। আজকে আমাদের মর্যাদার অবনমন হয়েছে, আমাদের মানসিক নিপীড়ন হয়েছে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গুত্বের বরণ করবার কথা বলা হচ্ছে, এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন এখন হুমকির সম্মুখীন। বৈষম্যের জায়গাগুলো এবং আপনাদের দাবিগুলো পরিষ্কার। আমি ছোট্ট করে এক কথা একটু জানতে চাই যে এই যে কর্মবিরতি শুরু করলেন বা এই ঘোষণা এলো, এর আগে কোনো জায়গায় কথা বলেছেন কিনা আপনারা, আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা কর্তৃপক্ষের সাথে? না, আমরা প্রায় সেই মার্চ মাসে এই প্রজ্ঞাপন আসবার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, এবং আপনারা হয়তো অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1100 শিক্ষক সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে, স্বাক্ষর প্রদানের মাধ্যমে এটিকে রিজেকশন করেছে, এবং আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকা এসছে, মিডিয়া এসছে। অত্যন্ত পরিতাপের বিষয়, অর্থ মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় থেকে অদ্যাবধি আমাদের সাথে
কোনো ধরনের কোনো কথাবার্তা ইত্যাদি বলা হয়নি। আমি বারবার বলেছি 30শে জুন পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি কোনো ডায়ালগের প্রস্তাব আছে, যদি কোনো টেবিল টকের প্রস্তাব আসে, আমরা অবশ্যই আন্তরিকতার সাথে বসবো। কিন্তু কেউ এখনো পর্যন্ত কোনো মহল থেকে আমাদের এই সর্বাত্মক আন্দোলনে ঠেলে দেওয়ার আগে পর্যন্ত কোনো পক্ষ আমাদের কাছ থেকে কোনো বক্তব্য জানতে চাননি। অনেক ধন্যবাদ। এবং এখানেই জি জি, পরিষ্কার হয়েছে বিষয়গুলো এবং আপনাদের এই আন্দোলন পুরোপুরি মানে এখন তো অর্ধদিবস কর্মবিরতির কথা বলা হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে 1 তারিখের পর থেকে এই আন্দোলন আরো বড় রূপ ধারণ করবে, তার আগে একটি সমাধানের পথ খুলে যাক, সামনে আসুক, সেটা নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি। কারণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকা মানে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের কেউ একটা ক্ষতির মুখে তো পড়তেই হয়। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।